হুস, তোর ওই আসক্ত করা ঠোঁট দুটো আমার সামনে একদম নাড়িয়ে কথা বলবি না। কারণ আমি ঠিক থাকতে পারি না। আর একবার যদি আমি তোকে ধরি, খোদার কসম, এক মুহূর্ত, ১ ইঞ্চি আমার থেকে দূরত্ব হইতে দিব না। এতে যদি তুই আমাকে নিতে না পারিস, তখন আমার কিচ্ছু করার থাকবে না। যুথি আরিশের এমন কথায় চোখ দুটো বন্ধ করে নেয়। সে নিঃশব্দ হতে বাধ্য হয়, তার নিঃশ্বাস ঘন হয়। তার শখের পুরুষ যে তার অতি সহনিকটে। যুথি বিছানার চাদর খামচে ধরে আরিশেরও পরপর গভীর চুম্বনে। যুথি যতটা সম্ভব আরিশকে সহ্য করার ঠিক ততটাই করছে। একটা সময় তার নিঃশ্বাস এতটাই ঘন হয় মনে হচ্ছিল জ্ঞান হারাবে। আরিশ যুথির অস্থিরতা বুঝতে পেরে ওর থেকে সরে আসে। অতঃপর যুথিকে টেনে তুলে ওর মাথা বুকের সাথে চেপে ধরে মাথাটায় হাত বুলাতে বুলাতে বলল, মৌ, তুই আমার হয়ে থাক। আমি দূরত্ব সহ্য করে নিব। যেদিন তোর মনে হবে আমি সেদিন দূরত্ব ঘুচাবো। এই বলে মাথায় পরপর দুটো চুমু খেলো আরিশ। যুথি আরিশের কথায় আরিশকে শক্ত হাতে ওর পেট জড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি জুথি, আরিশ ভাইয়ের মৌচাক, স্ব ইচ্ছায় আপনাকে মেনে নিলাম। যুথির এমন কথায় আরিশের হাতের বাঁধন দৃঢ় হয়। সে সত্যি শুনছে তো? তার বোকামও তার সঙ্গ দিবে, নাকি এর ভিতরে কোনো খাপলা আছে? তাই একটু পাজিয়ে দেখার জন্য কিছু বলবে ততক্ষণে থেমে গিয়ে চোখটা বন্ধ করে নেয়। হোক না অস্পষ্ট, আসুক না হাজারটা বাধা, দিন শেষে তার মৌকে না চাইলেও তার কাছে ধরা দিতে হবে। সেখানে একটা কথার রেশ ধরে, এটা মোটেই তার স্বভাবের সাথে যায় না। হোক না ইচ্ছে করে কিংবা অনিচ্ছা করে, তার মৌ তাকে মেনে নিয়েছে, এটাই প্রাপ্তি। এসব ভেবে গম্ভীর আরিশ তপ্ত নিঃশ্বাস ফেলল। অতপর তার বুকের আষ্টে পৃষ্ঠে লেপ্টে থাকা যুথির দিকে তাকিয়ে ওর মাথায় মুখ ঠেকিয়ে বলল, ভীষণ ভালোবাসি মৌ। তোকে আমার সমস্ত সত্তা দিয়ে ভালোবাসি। এই বলে একটু ঝুঁকে ঘাড়ে মুখ ডুবাতে যুথি আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, এভাবে নয়, আমার সময় চাই। যুথি এতটুকু কথায় আরিশ হাত দৃঢ় করে দিতে যুথি ছাড়া পেয়ে একটু সরে বসতেই আরিশ তাকালো যুথির মায়া ভরা মুখের দিকে। কি এমন মায়া লেগে আছে এই মুখে, যেটা ওকে সবসময় প্রশান্তি দেয়? আরিশ প্রশান্তিতে চোখ বুঝে নিল সামান্য সময়। কেন এই সুখ, কেন এই মুখ দেখে সে সারা জীবন কাটিয়ে দিতে পারে অনায়াসে। আরিশ এসব ভেবে উঠে দাঁড়ালো। অতপর হেঁটে কভার কাছে গিয়ে তার উপরে রাখা একটা ঢালা নামিয়ে বিছানার যুথির পাশে রেখে বলল, এখানে সবকিছু আছে। ড্রেস চেঞ্জ করে পেটিকোট ব্লাউজ পরে আয়। যুথি শুনল আনিসের কথা, তবে গায়ে না মেখে আগ্রহ দেখিয়ে বলল, আরিশ ভাই, হুম। আপনার জন্য সারপ্রাইজ ছিল। আমার জন্য? হুম। মাথা ওপর নিচ করে কি? এক ভ্রু জাগিয়ে, এখন বলা যাবে না, কালকে মেহেদি অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছাদের চিলেকোঠার ঘরে চলে আসবেন। এই বলে লজ্জায় চোখটা বন্ধ করে পাজামাটা খামচে ধরল। যুথি আরিস যুথিকে শুধু শুধু জায়গায় লজ্জা পেতে দেখে কপাল কুঁচকে বলল, অপেক্ষায় থাকলাম। এখন এগুলো পরে আয়। যুথি ঢালাটা বিছানার ওপরের থেকে তুলে কোলের ওপর নিয়ে ডালাটা আনপ্যাকিং করে জিনিসগুলো বের করতে করতে মুচকি হেসে আরিসের দিকে তাকিয়ে বলল, এরকম একটা সেম ডালা আমি 2 দিন আগে পছন্দ করেছিলাম, তখন নেওয়ার জন্য মেসেজ করতে ওনারা জানালো এটা নাকি কাপল। শুনে খুশি হয়েছিলাম, ম্যাচিং ড্রেস দেখতে সুন্দর লাগবে, কিন্তু অনেকগুলো টাকার দাম শুনে আর আনা হলো না। আপসেট হয়ে এতটুকু বলে থেমে আবার বলল, আচ্ছা, আপনি এটা কোথা থেকে আনলেন? মৌ, চেঞ্জ করে আসতে বলেছি। বিরক্তে কপাল কুঁচকে ধমকে কথাটা বলল। যুথির ডালা থেকে ব্লাউজ পেটিকোট বের করে হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে মনে মনে আওড়ালো, গম্ভীর লোক একটা কথায় কথায় শুধু ধমক দেবে। মেরুন কালার পেটিকোট কাফাতার ব্লাউজটা পরে শরীরে ওড়না পেঁচিয়ে বের হতেই আরিশ মোবাইল থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকাতেই যুথি জড়তা নিয়ে দুহাত কসলাতে কসলাতে ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকে। আরিশ ফোনটা বিছানার উপর ভিক্ষা মেরে উঠে ওর কাছে এগোতেই যুথি নিচের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে পেটিকোটটা খামচে ধরল। আরিশ ওর কাছে এগিয়ে খামচে ধরা হাত দুটো ওর মুঠোর মধ্যে করে এক টানে ওকে ওর বুকের ওপর ফেলে বলল, সাজবি তো? যুথি ওপর নিচে মাথা নাড়ালো, যার মানে সে তার কাছে সাজবে।
আরিশ জ্যোতির সায় পেয়ে বুকের ওপর থেকে সরিয়ে সামনে দাঁড় করিয়ে ওর বুকে পেঁচানো ওড়নাটা সরাতে নিলে ততক্ষণে জ্যোতি ওড়নাটা দু হাতে চেপে ধরে বলল, এটা কি করছেন? কেন শাড়ি পরাবো না? আমি পড়তে পারি তো। ডিস্টার্ব করবি না। কিন্তু জ্যোতির বাকি কথাটুকু আর শেষ করা হলো না। আরিশের রাঙানো চোখ দুটো দেখে আরিশের চোখ রাঙানো দেখে জ্যোতির সাথে সাথে চোখ দুটো নিচু করে নিতেই আরিশ ওর শরীর থেকে ওড়নাটা বিছানার উপর রেখে ঢালা থেকে শাড়িটা নিয়ে জ্যোতিকে কোমরে গুজতে দিতেই জ্যোতির শরীর মৃদু কেঁপে উঠল। আরিশ শাড়িটা ঘুরিয়ে কুচিগুলো গুছিয়ে হাঁটু ঘিরে বসে পেটে গুজে দিতে নিলে জ্যোতি আরিশের চুলগুলো মুঠে করে চোখটা বন্ধ করে নিলে জ্যোতি চোখটা মেলে আরিশের দিকে তাকাতে এমন সময় নিচ থেকে সাউন্ড বক্সে বেজে ওঠে, ভালোবাসি হয়নি বলা তবুও ভালোবাসি, পাশাপাশি হয়নি চলা তবুও পাশাপাশি। এই গানটি সম্পূর্ণ শেষ হতে দুজন দুজনার থেকে চোখ সরালো। আজ এই মুহূর্তে এই সময় এমন কোইন্সিডেন্স একটা গান তাদের জন্যই হয়তো ছিল, আর নয়তো তাদের ব্যক্ত অনুভূতি ফোটানোর জন্য হঠাৎ এমন গান দিয়ে বিয়ে বাড়িতে কেনই বা ছাড়ল। গানের রিমিক্সে আছে আয়ান ভাই, হয়তো ভাই ছেড়েছে। তবে মন্দ হয়নি। আরিশ কাজে ফোকাস এনে জ্যোতিকে শাড়িটা পরানো হয়ে গেলে আরিশ হাঁটু গিরে বসে কুচিগুলো একে একে ঠিক করে উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস কমপ্লিট। এই বলে ডালা থেকে সোনালি পাথরের চেন বের করে পেটের অংশে পরিয়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোখটা শুরু করে বলল, পারফেক্ট। এবার চুলগুলো বেঁধে নিলেই হলো। আরিশ জ্যোতিকে আয়নার সামনে টুলে বসিয়ে চুলের খোপা খুলে দিতে এলোকেশি চুল ছড়িয়ে মাটি ছুঁই ছুঁই হলো। আরিশ হিমশিম খেলো লম্বা চুলগুলো ওপর নিচ হয়ে আছড়ে দিতে। জ্যোতির আয়না থেকে দেখলো আরিশ চুলগুলো ঠিকমতো সামলাতে পারছে না, তাই উঠে দাঁড়িয়ে হাতটা আরিশের সামনে ধরে বলল, আমায় দিন, আমি চুলটা বেঁধে নিচ্ছি। জ্যোতি মাথাটা আঁচড়ে সামনে থেকে মুড়িয়ে ক্লিপ দিয়ে বেঁধে গোল করে ঘুরিয়ে খেজুর বেনি করে নিল, যার দরুন মেরুন কালারের শাড়ির সাথে বেশ ফুটছে। আরিশ ঢালা থেকে গাজরাটা এনে বেনির গোড়ায় ঘুরিয়ে বেঁধে দিয়ে ঘাড়ে চুমু খেয়ে বলল, বোকামো। আপনি গম্ভীর লোক। আরিশ মুচকি হাসলো, অতপর জ্যোতির নাকটা টেনে দিয়ে বলল, এভাবেই ঠিক আছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। মুখে তো কিছুই দিলাম না। তো ঠোঁট তো এমনিই গোলাপি। আমি এমনিতেও লিপস্টিক পরি না। তো আরে বাবা, মেয়েদের চোখটা আর্ট না করলে সুন্দর লাগে? একটু ক্রিম দেব, চোখটা আর্ট করব, ব্যাস। হাত নাচিয়ে কথাটা বলল। জ্যোতি ক্রিম পাশাপাশি চোখটা আর্ট করে আয়নায় ঘুরে ঘুরে নিজেকে দেখে নিজেই বলে উঠল, অনেক সুন্দর লাগছে তো। দেখে বলুন তো কেমন লাগছে। ঘুরে আরিশের দিকে তাকিয়ে তুমি বরাবরই মায়াবতী। গলার ভিতর কথাটা রেখে। কি বললেন? শুনতে পাইনি। বললাম তোকে যেমন পোকা পোকা লাগে ওই রকমই লাগছে। একদম পোকা বলবেন না। আঙুল জাগিয়ে বলল, তো কি পিচ্ছি বলবো? আমি কিন্তু পিচ্ছি না। কোমরে হাত দিয়ে বলল। সেটা কাছে এসে ধরতে গেলেই বোঝা যায়। জ্যোতি ততক্ষণে চুপ হয়ে যায়। এখন কথা বাড়ালে কথার প্যাচে সেই ফেসে যাবে, তাই আর কিছু না বলে চুপচাপ বিছানায় গিয়ে বসতে আরিশ ঢালার পাশে রাখা ম্যাচিং পাঞ্জাবিটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ সময় নিয়ে পাঞ্জাবিটা পরে বের হতেই দেখে জ্যোতি আরিশের ফোনটা টিপাটিপি করছে। আরিশ এটা দেখে আয়নার সামনে যেতে যেতে বলল, মৌচাক। হুম। ফোনের থেকে চোখ সরিয়ে আরিশের দিকে তাকিয়ে ওটা ফোনের পাসওয়ার্ড। আয়না থেকে তাকিয়ে জ্যোতি আরিশের কথার মানে বুঝতে পেরে লজ্জা পেল। সে ভেবেছিল তাকে ডাকছে হয়তো, এটা যে ফোনের পাসওয়ার্ড সেটা সে বুঝতে পারেনি। জ্যোতি লকটা খুলতে ততক্ষণে ফোনের কল আসায় ফোনটা আরিশের সামনে দিতে ফোনের স্ক্রিনে লেখা উঠে সোহেল মির্জা। লেখাটা দেখে আরিশ ফোনটা কানের কাছে ধরতে ওপাশ থেকে লোকটা কিছু বলতে আরিশ তারা দেখিয়ে বলল, ওকে, আমি এক্ষুনি আসছি। এই বলে কানের থেকে ফোনটা সরিয়ে কেটে দেয়। কার ফোন ছিল? পার্টি অফিস থেকে জরুরি কল। আপনি এখন চলে যাবেন? নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে আরিশ বুঝল জ্যোতির মন কিন্তু এখন বাধ্যতার, কারণ তাকে যেতে হবে।
তাই একটু কাছে গিয়ে জ্যোতির কোমর পেঁচিয়ে কপালে চুমু খেয়ে বলল। কাজ শেষ, জলদি ফিরে আসবো। চারিদিকে ছমছমে নীরবতা বিরাজ করছে। কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। থাকবে কি করে? যেখানে স্বয়ং আরিশ খান বসে আছে সেখানে কারো কথা বলা বিলাসিতা। সবার নীরবতা লঙ্ঘন করে মিজান খান কিছুটা রুষ্ট কণ্ঠে বললেন। আরিশ খান, দীর্ঘদিন ধরে আমি আপনার সাথে কাজে আছি, বয়সেও আমি আপনার বড় হই। সেই অনুযায়ী আপনার কাছে আমার ছেলের মৃত্যুর রহস্যটার উদ্ঘাটন করতে জানিয়েছিলাম, কিন্তু আপনি বিষয়টা একদম চাপিয়ে গেলেন। এটা আমার মোটেও সুবিধার লাগছে না। আপনার কি মনে হয় আরিশ খান কারো অর্ডারে কাজ করে? আমি সেটা বলতে চাইনি, আমি শুধু আমার ছেলে। ওনার কথায় সম্পূর্ণ শেষ হওয়ার আগে আরিশ ওনাকে থামিয়ে দিয়ে গরম চোখে তেরা কণ্ঠে একটা ঝুঁকে ঠোঁট চুলকে বলল। ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আপনার এই পজিশনটাই যদি না থাকে? মানে? এই যে আপনি বারবার সানভীর মৃত্যুর রহস্য জানতে চাচ্ছেন, এরই বিপরীতে কিনা আপনার নামের পাশে নেতাটা একটা মুছে না যায়। আপনি কি বলতে চাইছেন? আমার যতটুকু জানা, আপনার রাজনীতির বিপক্ষের কিছু শত্রু সুযোগ পেলে আপনাকে উপরে, এর মধ্যে যদি আপনার নেতা পদটাই চলে যায়, ভাবতে পারছেন কি হবে? আরিশের পথে চলে যাবে ঘুরে ফিরে এক কথাই। মিজান খান পরপর ঢোক গিলে কপালের পাশাপাশি ঘাড়ের ঘাম মুছতে মুছতে শুধালেন। আপনি? মনে করেন আমি আপনার ছেলের মৃত্যুর রহস্য খুঁজতে গেলাম, সেখান থেকে কিনা আপনার পজিশনটা চলে গেল, তারপর আপনাকে তো মানুষ ভাগেও পাবে না। এখন আপনি বলুন, আপনি কি আপনার পজিশনটা ধরে রাখতে চান, নাকি ছেলের মৃত্যু কিভাবে হলো, কে বা কারা করেছে সেটা জানতে চান? অবশ্যই আপনি যেটা বলবেন সেটাই হবে। যদি চান ছেলের রহস্য বের করতে, অবশ্যই বের করব। আফটার অল আপনি আমার একজন খাস লোক বলতে কথা। ভাবশূন্য হয়ে চেয়ারে হেলান দিয়ে কথাটা বলল। মিজান খান আরিশের এমন দয়া ছাড়া ভাবমূর্তিমার কথা শুনে মনে কিছুটা ভয় জাগরণ হলো। আসলেই এই মুহূর্তে ওনার নেতা পদটা চলে গেলে উনি বিপদে পড়বেন, ওনার প্রাণ সংশয় হওয়ার চান্স বেশি। আর ছেলে সে তো মরেই গেছে, এখন কে বা কারা মেরেছে সেটা বের করে ওনার লাভ নেই, বরং আরিশ খানের কথা অনুযায়ী ওনার বিপদ। তাই নিজের কথা চিন্তা করে গলার স্বর নিচু করে বললেন। আমি আমার পজিশন চাই। আরে বাহ, ভেবেছিলাম পেসলা পেসলি করবেন। যাই হোক, আপনার ডিসিশনটা ভালো। এবার আপনি আসতে পারেন। আরিশ কথাটা বলতে মিজান খান ততক্ষণে উঠে ওকে সালাম জানিয়ে পার্টি অফিস থেকে চলে যেতে আরিশও উঠে দাঁড়ায় বসার উদ্দেশ্যে। তখন ওখানে থাকা সেদিনের এক পুলিশ কণ্ঠ রিঞ্জি নিয়ে বলল। ওনার বাকি কথা ওনার মুখেই সীমাবদ্ধ হলো, কারণ ওনার কথা মুখে থাকতেই আরিশ ঘুরে ওনার পা বরাবর গুলি করে। এই বলে লোকটা পায়ের অংশ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়তেই কাতরানো কণ্ঠে বলল। লোকটার এড়ানো কথায় আরিশ লোকটার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে হিসকি স্বরে বলল। ভয় নেই, মরবেন না। তবে সাবধান, বউ মানে আমার পুরো দুনিয়ার সবটা। তাকে ছোঁয়া কিংবা কিছু করার আগে আমাকে ক্রস করতে হবে, তাই ভেবেচিন্তে কথা বলবেন। এই বলে রাব পায়ে হেঁটে পার্টি অফিসে থাকা একজন লোকের দিক তাকিয়ে বলতে বলতে বের হয়ে গেল। ওনাকে হাসপাতালে নিয়ে যান, খরচ আমি পাঠিয়ে দেব। বলে চলে আসতেই সেখানে থাকা প্রতিটি মানুষ সরু চোখে তাকালো ওর পথগমনে। আরিশ খান মানুষটাই এমন, কাউকে পরোয়া করে না। সেখানে তাকে পার্সোনাল অ্যাটাক করা মানে নিজের পায়ে কুড়াল মারা। খানবাড়ির আনায় কোনায় অতিথিজনের ভিড় যেন এক জায়গায় হয়েছে। হবে না, ইভার গায়ে হলুদ সাজ কমপ্লিট করে পার্লার থেকে ফেরার সাথে সাথে ওকে সোজা স্টেজে বসিয়ে হলুদের আয়োজন শুরু করেছে। তাই সবার ভিড় স্টেজ জুড়ে। কর্তীরা তো সব জয় জোগাড় করতে হিমশিম খাচ্ছে। খানবাড়ির বিয়ে কম আয়োজন, বরঞ্চ এ বাড়িতে প্রথম আনুষ্ঠানিক বিয়ের আয়োজন সহকারে প্রথম বিয়ে বলতে কথা। ইভাকে স্টেজে একা বসিয়ে ফারি, তানিশা, সূচি এসব একসাথে উধাও। একজন কোন কোনায় নাপাত্তা হয়ে আছে কে জানে। ফারি লম্বা চুলগুলো মাঝ সিধি করে খোলা রেখে সিধিতে গোলাপ প্লাস গাঁদা ফুলের সংমিশ্রণে টিকলি, হাতে হলুদ চুড়ি, গলায় হলুদ সেট, কানে সেম কালার দুল, ইউকে ডল সাজে। সব মিলিয়ে যেন তাকে সুন্দর রাজ্যের রানী লাগছে।
ফারির হাতে দুটো ভারী বক্স নিয়ে সামনে পা রাখতেই দেখা হয় লুসিয়ানের সাথে। সাদা রঙের টি শার্ট, কালো হাফ প্যান্ট, হাঁটু পর্যন্ত, অগোছালো চুল, অতিরিক্ত ফর্সা শরীর, চোখগুলো কেমন ভিতরে ঢুকানো, দেখে বোঝা যাচ্ছে বিদেশি বিদেশি ভাব, সব মিলিয়ে গুলুগুলু। উফ, একদম পারফেক্ট। ফারি লুসিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে লুসিয়ান বলদ মার্কা হাসি দিয়ে বলল, তোমায় দেখতে অনেক সুন্দর লাগছে। মানে? সুন্দর লাগছো। ফারি লুসিয়ানের অদ্ভুত বাংলায় দাঁতে দাঁত চেপে হালকা চেঁচিয়ে বলল। হাদারা মোটা সুন্দর হবে। লুসিয়ান বুঝলো এখানে তার বাংলা বলা সম্ভব না, তাহলে এই মেয়ে বিয়ে বাড়িতে তার মানিজ্যতের ফালুদা বানিয়ে দিবে। তাই এবার ফিটফাট বিদেশিদের মতো ভাবসাব নিয়ে বলল, Maybe I can't speak Bangla properly, but you could at least teach me instead of saying it like that. ফারি ভ্রুকুচকে তাকালো লুসিয়ানের মুখের দিকে। এতক্ষণ লুসিয়ান বাংলা পারছিল না বলে তাকে কিভাবে কথা শোনালো। এখন সে তার বলা ইংলিশ বাক্য সঠিকভাবে বুঝতে পারল না। এখন কি তার উত্তর দিবে ভেবে পাচ্ছে না, কারণ সে ইংলিশ ততটা পারদর্শী নয়, মোটামুটি বই কি চলে। ফারিকে কাচুমাচু করতে দাঁড়াতে দেখে লুসিয়ান ফারির দুই বাহু আস্তে করে ওর দিকে ঘুরিয়ে শুধালো। ফারি এবার কিছুটা হলেও বুঝলো লুসিয়ানকে কি বলতে চাইছে, তাই মাথাটা নিচু করে মেকি স্বরে বলল, আসলে আমি আপনার প্রথম কথাটা সঠিকভাবে বুঝতে পারিনি। আমি ইংলিশে ততটাও ভালো না, বলতে পারেন মোটামুটি। সমস্যা নেই, তুমি আমাকে বাংলা শেখালে আমি তোমাকে ইংলিশ শেখাবো। আপনি তো বিয়ের পর চলে যাবেন, তাহলে বাংলা শিখে কি করবেন? তাছাড়া আপনাদের দেশের মেয়েদের তো বাংলা শেখার প্রয়োজন হবে না। মুখটা ছোট করে। If you say so, I will stay. If you want to me to, I will sit forever. লুসিয়ানের দুটো স্বীকারোক্তি কথা যেন ফারির হৃদয় থমকালো। ছলছল নয়নে লুসিয়ানের দিক তাকাতে লুসিয়ান চমৎকার হেসে ফারিকে আরেকটু কাছে টানলো। লুসিয়ান সম্পূর্ণ বিদেশি একটা ছেলে, যার দরুন ফারির সামনে তাকে দানব আকৃতির লাগছে। ফারির উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি আর লুসিয়ান 6 ফিট 2 ইঞ্চি, যার দরুন ফারির মাথা এসে পড়ল লুসিয়ানের বুকে 1 ইঞ্চি নিচ বরাবর। লুসিয়ান ফারিকে একদম কাছে আনলে ফারির হার্টবিট কেমন দ্রুত চলতে শুরু করলো। তবে লুসিয়ান স্বাভাবিক, তার কোনো কাঁপাকাঁপি নেই, বরং সে ফারির মায়াময় মুখটা একটু উপরের দিকে তুলে বলল, You didn't answer. আমার বলায় কি বা আসবে যাবে? Will you marry me? লুসিয়ানের ডাইরেক্ট কথাই ফারি মাথাটা নিচু করে নিতে লুসিয়ান বলল, Don't you like fun boys? আপনি কিভাবে জানলেন? Say, আমি যাবই জানি। তোমার উত্তরটা ভালো। দুদিনে কিভাবে পছন্দ করলেন আমাকে? People meet just once, fix a date, and get married. Then they get to know each other and build a life together. I have seen you for just 2 days, can't you also have a life like that? কিন্তু আপনার আম্মু আব্বু? তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা বাবা মাই দেখে নেবে। চারিদিকে হইচই। এর আওয়াজে যথি আর ঘরে বসে থাকতে পারল না। আরিশ গেছে প্রায় 1.5 ঘন্টা হতে চলল। সেই তখন থেকে ঘরবন্দি হয়ে আছে, আর কতক্ষণ থাকা যায়। এখন নিচ থেকে সাউন্ড বক্সের ওড়াধরা লিরিক্স গান শুনে বুঝতে বাকি থাকে না নিচে কাজীর মহলরা নাচ গান শুরু করে দিয়েছে। সে এখন সেখানে না গেলে সব কিছু মিস করবে। তাই আর নিজেকে রুমে বন্দি না রেখে আর একবার আয়নার সামনে নিজেকে দেখে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি বরাবর আসতেই থামতে হয় সানজিদা খানের পিছু ডাকে। মৌ, জি বড় আম্মু। তোমার সাথে কিছু কথা ছিল। যুথি সানজিদা খানের কথায় একবার নিচে তাকালো, দেখে সবাই স্টেজের সামনে যাচ্ছে। অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ওনার পায়ের সাথে পা মিলিয়ে রুমে আসতে সানজিদা খানকে বসতে বলে আলমারির কাছে গিয়ে দুটো বক্স বের করে যুথির পাশে বসে বক্সগুলো খুলে ওখান থেকে মোটা 2 ভরি স্বর্ণের প্লাস হীরার পাথর মিশ্রিত স্টেপ ডিজাইনের রুলি বেল করে ওর হাতটা তুলে 2 হাতে পরিয়ে বললেন, এগুলো তোমার, কখনো খুলবে না। এগুলো তো অনেক ভারী। সামলাতে শেখো। সানজিদা খানের কথায় যুথি সেদিনের আরিশের পরানো বালাটার দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, কিন্তু উনি তো এই বালাটা আমাকে সেদিন পরিয়ে খুলতে নিষেধ করেছিলেন। এখন
ওর কথার মধ্যে সানজিদা খান ওর পা দুটো ওনার কোলের মধ্যে নিয়ে দুটো স্বর্ণের ডায়মন্ড পাথর দিয়ে ডিজাইন করা একজোড়া নূপুর পরিয়ে দিতে দিতে বললেন, কিছু বললে বলবে আমি খুলে দিয়ে এটা পরিয়ে দিয়েছি। ততক্ষণে যুথি সানজিদা খানের কোল থেকে পাটা সরিয়ে আনতে চায়, বলল, কি করছো বড় আম্মু? আমার পা তোমার ওকে সম্পূর্ণ শেষ করতে না দিয়ে সানজিদা খান দৃঢ়কণ্ঠে শুধালেন। আমাকে বড় আম্মু বলে ডাকবে না। যুথির মুখটা ততক্ষণে ছোট হয়ে আসে। তার বড় আম্মু বলছে তাকে বড় আম্মু বলে না ডাকতে। কি দোষ তার? যুথিকে মাথা নিচু করতে দেখে সানজিদা খান নিঃশব্দ নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে মা ডাকবে, পারবে না? যুথি মাথাটা তুলে সানজিদা খানের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মা ডাকবো? হুম। বলে গোল মাঝারি বক্স থেকে ছোট ডায়মন্ড পাথরে স্বর্ণের নাকফুল বের করে যুথিকে তাড়া দিয়ে বললেন, নাকের ওটা খোলো, এটা পরিয়ে দিচ্ছি। যুথি সানজিদা খানের কথায় ওনার হাতের দিকে তাকাতেই দেখে বেশ মোটামুটি বিবাহিত নারীদের মতো ডায়মন্ড স্বর্ণের নাকের তা জল করছে। এটা পড়লে নিশ্চিত ওকে বিবাহিত লাগবে, তাই কণ্ঠটা চাপিয়ে বলল, এটাই তো ঠিক আছে, ওটা পরলে কেমন বুড়ো টাইপের লাগবে না? যেটা বললাম সেটা করো না। বেচারির আর কি করার, যেহেতু সানজিদা খান বলছেন এখন না চাইলেও পড়তে হবে, তাই নাকের ছোট নাকপিনটা খুলে রাখতেই সানজিদা খান নিজেই পরিয়ে দিলেন। অতঃপর ওকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে বললেন, নাও, পারফেক্ট আছে। যুথি ছোট ছোট পায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই দেখে আজ ওকে একদম ওর মা চাচিদের মতো লাগছে। ওনারাও এমন মোটা মোটা ভারী গহনা পরে থাকতেন। অতঃপর নিজেকে সম্পূর্ণ দেখে আনমনে বিড়বিড় করলো, আমাকে তো পুরো বউদের মতো লাগছে, কেমন বুড়ো টাইপের লোকেদের মতো সাজিয়ে দিল। এসব নিজের মনে বিড়বিড় করে ঘুরে সানজিদার খানের দিকে তাকিয়ে বলল, আমি নিচে যাই? হুম। ওনার হুম বলার পর সাথে সাথে যুথি দরজা পর্যন্ত যেতে উনি আবারও ডেকে বললেন, মো শোনো। হ্যাঁ বড় আম্মু। বলতে গিয়েও থেমে বলল, মা বলো। সন্ধ্যের পরে তো কিছু খাওয়া হয়নি, দুপুরেও খেতে যাওনি। টেবিলে খাবার রাখা আছে, আগে খাবে, তারপর স্টেজের ওখানে যাবে। অর্ডার দেওয়ার মতো করে কথাটা বললেন। মা তোমায় একটা কথা জিজ্ঞেস করি? হুম, তুমি কি বকা দিবে? বলো। আমি তো ওনাকে ভালোবাসতাম, ওনার জন্য সব কিছু সহ্য করে নিতাম, কিন্তু বিগত কিছুদিন ধরে ওনার প্রতি অতিরিক্ত দুর্বল অনুভব হয়। ওনার প্রতি অন্তর থেকে কেমন অদ্ভুত টান অনুভব করি। উনি ছাড়া প্রতিটা মুহূর্ত কেমন খালি খালি লাগে। কেন এমনটা হয় মা? যুথি যেতে নিয়েও দৌড়ে এসে সানজিদা খানের গলা জড়িয়ে বলল, এটা তো হওয়ারই কথা। প্রণয়নের টান যেটা আল্লাহর তরফ থেকে স্বামী স্ত্রী দুজনের হৃদয়ে তৈরি করে দেন। যুথির কথায় সানজিদা খান মুচকি হেসে ওর মাথায় চুমু খেয়ে বললেন। যুথি চমকালো অবিশ্বাস্য চোখে, মাথাটা একটু উঁচু করে সানজিদা খানের মুখটা দেখলো। সত্যি কি ওর বড় মুখে চুমু খেলো? যুথিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বললেন, একজন মেয়ে মা ব্যতীত আর কাকে মা বলে ডাকে? যুথি সরু চোখে তাকিয়ে নম্র স্বরে বলল, ওই ব্যক্তির ছেলের সাথে যখন মেয়েটার বিয়ে হয়। আর কেনই বা ডাকে? এক্স্যাক্টলি, বিয়ের পর একটা মেয়ের হৃদয়ে আল্লাহ তাআলা অদৃশ্য জাদুর মতো এক মায়া সৃষ্টি করে দেন স্বামীর প্রতি। আর তোমারও এই জন্যই আরিসের প্রতি এমন অনুভূতি হয়। মানে? সেদিন রাতের কথা মনে আছে? ওই দিন তোমাদের বিয়ে হয়েছে। যুথির মুখে খুশির ঝলক দিয়ে উঠল সানজিদা খানের কথাই। তাহলে তার ধারণাই ঠিক, সেদিন সত্যি তার বিয়ে হয়েছিল। আরিশ ভাই তার স্বামী কথাটা মনে হতেই কয়েকবার বিড়বিড় করে আওড়ালো। অতপর ওনাকে আবারও জড়িয়ে ধরে লজ্জা লজ্জা ভাব টেনে বলল, শাশুড়ি আম্মু, হুম। উনি যে আমার স্বামী, ওনার প্রতি ভালোবাসা থাকলেও ওনার প্রতি ভয় জিনিসটা কমে না কেন আমার? সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। চারদিক লাইটিং, এই স্বচ্ছ আলোয় হলুদ শাড়িতে ইউকে সাজ ফর্সা মুখ নিতে তানিশাকে যেন দোকানে সাজিয়ে রাখা পুতুলগুলোর মতো লাগছিল। আয়ান বার কয়েক তানিশাকে পর্যবেক্ষণ করে নিজেকে আর স্থির রাখতে পারল না। সাউন্ড বক্সের দায়িত্ব ওখানে থাকা একটা ছেলেকে দিয়ে উঠে দাঁড়ালো প্রিয়সীর নিকট হওয়ার জন্য।
তানিশার হঠাৎই স্টেজের সামনে চোখ পড়তে দেখে আয়ান ঘোর লাগা দৃষ্টি নিয়ে ওর দিকে কেমন করে এগিয়ে আসছে। এটা দেখে তাড়াহুড়োয় চেয়ার থেকে উঠে দৌড়ে চলে যেতে নিলে আয়ান খপ করে পিছন থেকে ওর হাতটা টেনে এক টানে বুকের ওপর ফেলে হিসিয়ে বলল, সেরেছ ভালো কথা, আমার সামনেই কেন বাচ্চাদের মতো কাচুমাচু করতে থাকো? বোঝো না আমি ঠিক থাকতে পারি না? দেখুন, স্টেজ জুড়ে অনেক মানুষ আছে, এভাবে দেখলে মানুষ খারাপ ভাব। বুঝতে পেরেছি, অনেক শখ তোমার, তোমার সব কিছু আমাকে দেখানোর। চিন্তা করো না, বেশি দিন অপেক্ষা করাবো না। তার আগে ততক্ষণে তানিশা দু হাত দ্বারা দুটো পা উঁচু করে আয়ানের মুখ চেপে ধরে বলল, চুপ করুন, এত নির্লজ্জ কেন আপনি? ততক্ষণে গম গম কণ্ঠে চেপে রাখা হাতের নিচ থেকে শোনা গেল, বউ যদি সারাদিন সামনে ঘুরঘুর করে তাহলে কি স্বামী নিজেকে ঠিক রাখতে পারে? তানিশা বুঝল এই লোকটার সাথে পেরে ওঠা সম্ভব না, তাই মুখে চেপে রাখা হাতটা সরিয়ে আবার চলে আসতে দিলে আয়ান ততক্ষণে ওকে হুট করে কোলে তুলে স্টেজের সামনে যেতে যেতে একটু ঝুঁকে ওর নাকে নাক ঘষে বলল, পালাই পালাই করা অভ্যাসটা বন্ধ করো, এখন আমরা কাপল নাচ করব। আল্লাহ, লজ্জা লাগছে, আমাকে নামান প্লিজ। সবাইকে দেখাতে হবে তো খানবাড়ির ছোট ছেলের বউকে। এই বলে লিরিক্স থাকা ছেলেটির দিকে তাকিয়ে রোমান্টিক গান ছাড়তে বললে ছেলেটা গান চালু করতে আয়ান তানিশার দিক করার চোখে তাকিয়ে বলল, এখন যদি ঠিক মতন নাচ না করো তো স্টেজে সবার সামনে চুমু খাবো। কি আর করার, এমন হুমকি দিয়েছে, এখন না চাইলেও নাচতে হবে তার সাথে। তাই গানের সাথে তাল মিলিয়ে দুজন নাচার মধ্যে বেশ ঘনিষ্ঠ হয়েছে কয়েকবার। ওদেরকে এভাবে কাপল নাচতে দেখে কাজের মহল প্লাস সমবয়সী ছেলেমেয়েরা সবাই একটু জোরে চেঁচিয়ে উঠল জিও জিও বলে। সবার এমন উৎসাহ পেয়ে আয়ান মুচকি হাসে আর একটু তানিশার কাছে ঘিসতেই তানিশার লজ্জায় ওর শাড়ি খামচে ধরল। এর আগে মনে হয় এমন বিবস্ত্র অবস্থায় আর কখনোই পড়েনি ও। ওদেরকে কাপল নাচ করতে দেখে লুসিয়ান মুচকি হেসে ফারির কাছে এগিয়ে ওর হাত চেপে স্টেজে উঠল। যদিও লুসিয়ান সেভাবে নাচতে পারে না আর ফারি সেও তো তানিশার মতো লজ্জায় মুখটা লাল হয়ে গেল। লুসিয়ান সে ওকে কিছু না বলে এভাবে ডাইরেক্ট স্টেজে নিয়ে আসবে ভাবেনি, কিন্তু এখন স্টেজে উঠে এভাবে দাঁড়িয়ে থাকলে মান সম্মান সব পাঞ্জা হয়ে যাবে। তাই যেটুকু পারলো দুজন মিলে নাচার চেষ্টা করলো। তখন যুথি সানজিদা খানের সাথে কথা শেষ করে আসার সময় উনি আবারও খেতে বললে ও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে আর কোনো রূপ কথা না বলে হেঁটে চলে আসে খাবার টেবিলে। খিদে সংবরণের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু খেয়ে ডানে বামে না চেয়ে সোজা দৌড়ে স্টেজের কাছে যেয়ে দেখে আয়ান তানিশা লুসিয়ান ফারি কাপল ডান্স করছে। কি সুন্দর লাগছে দুই জুটিকে। যুথি অবাক চোখে তাকিয়ে থাকার মধ্যে ওদের ডান্স শেষ হয় আর ওদের নাচ শেষ হতে যুথির মুখ থেকে আফসোসের সুরে বেরিয়ে আসে, ইস, মিস করলাম। ওদের ডান্স শেষ হতে মাইশামণি দৌড়ে গিয়ে ইশকাম দিলবার দিদিনা দিদিনা গানটা ছাড়তে বলে ওরা ধরা নাচতে শুরু করলো। ওদের 3 মিনিটের নাচ শেষ হতে পাশ থেকে আয়ান কালো চশমা পরে জামা কাপড়ের ওপরে লুঙ্গি পেঁচিয়ে অন্য হাতে লুসিয়ানের দিকে লুঙ্গি ক্যাচ করতে সেও ডান হাতে লুঙ্গিটা ক্যাচিং করে হাঁটু পর্যন্ত প্যান্টের ওপর পরে নিয়ে লুঙ্গি ডান্স গানটাই স্টেজে উঠে লুঙ্গি জাগিয়ে নাচ দিতে সবাই হু হু করে হেসে দিল। যদিও লুসিয়ান শুধু লুঙ্গিটা ওপর নিচ করছে তার কারণ তার নাচার কোনো অভ্যেস নাই। ওদের এমন ডিজে নাচ দেওয়ার মধ্যে কোত্থেকে আরিশও ওদের মতো লুঙ্গি পেঁচিয়ে উড়াধুরা নাচ দিতে যুথি অবিশ্বাসের চোখে হা করে তাকিয়ে দৌড়ে গেল স্টেজের ওপর। যুথি গিয়েছে তো ভালো কথা, গিয়ে আয়ানের পরনের লুঙ্গিটা টেনে খুলতে নিলে আয়ান হঠাৎ এমনটা হওয়ার দরুন ঠাস করে চিৎ হয়ে পড়ে লুঙ্গিটা চেপে সামনের দিকে তাকিয়ে যুথিকে দেখে ভ্রুকুচকে বলল, কি করছিস বোনো? আমার মানিজ্জত। কে শোনে কার কথা। যুথি আয়নের পরনের লুঙ্গিটা টেনে খুলে ওদের মতো শাড়ির ওপর পেঁচিয়ে বলল, তুমি অনেক নাচ করেছো আয়ান ভাই, এখন আমি তোমার ভাইয়ের সাথে নাচবো, তুমি বরং দেখো। এই বলে আরিশের সামনে গিয়ে সুন্দর একটা হাসি উপহার দিয়ে আরিশের মতো লুঙ্গি জাগিয়ে মুখে লুঙ্গি ডান্স গানটা বিড়বিড় করে নাচতে লাগলো। ওদের লুঙ্গি ডান্স শেষ হতেই গাজীর মহলের সব স্টেজে উঠে চিকনে চামেলি চুপকে রাঙালি
দোয়া খুলছে আই 3.5 মিনিটের গানটাই একসাথে নাচ শেষ করে সবগুলো ক্লান্ত হয়ে এক একটা চেয়ারে এসে বসলো। এইবার বুড়ো বুড়িদের পালা, ওনাদের নাচতে বলে প্রথমে ওনারা নাচতে না চাইলেও ওদের জোড়াজুড়িতে জ্যোতির নানা নানি, ফারির নানি, রাফিদের নানা নানি সবাই স্টেজে উঠে এমন নাচ দিল যা দেখে ছোটরা থেকে শুরু করে বুড়োরা না হেসে পারল না। বিশেষ করে জ্যোতির নানির নাচ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার পালা। কি ভৌতিক স্টাইলের নাচ! আরিশের নানি নানি কেউ বেঁচে নেই, ওর মামারা আর খালারা এসেছেন বিয়েতে। ওনাদের বিখ্যাত নাচ শেষ হতে জ্যোতি নাটকের পালা এলো, তাই ওরা ক্যাটাগরি অনুযায়ী যে যার সাজ দিতে মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো আরিশ। মৌ কোনো জামাই সাজবে না, ও তোদের নাটকের বউ হবে। আরিশকে দেখে জ্যোতি কিছু বলবে তার আগে আরিশ বলল, ও না হলে জামাই হবে কে? কেন আমি? তুমি? জ্যোতি আরিশের এমন কথায় সবাই সবার দিকে তাকিয়ে ফারি ভ্রু কুচকে বলল, জামাই বউ আমি আর মৌ, তোরা কে কি সাজবি তাড়াতাড়ি রেডি হয়ে আয় গো। কি আর করার, আরিশ ভাই তাদের সাথে অভিনয় করবে এটা ভাবতেই কেমন লাগছে। তবে ছেলের বাড়ি যেতে দেরি হয়ে যাবে বলে ওদিকে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ফারি মাধব্বর চাচা সাজলো। ওর আব্বু পাজামা পাঞ্জাবি পরে, সুচি সাফওয়ান খানের ফতুয়া লুঙ্গি পরে ঘটক সাজলো। তানিশা শালি এভাবে পাঠ অনুযায়ী এক একজন এক একটা পরে চলে এলো আবারও স্টেজে। ওদের এমন সাজ দেখে চোখ কোঠায় উঠে গেল সাফওয়ান খান, সাইফুল খানের সাথে ওনাদের কর্ত্রীরা তো আছেনই। ওনারা মুচকি হাসলেন। ওনাদের ছেলেমেয়েরা যে এতটা আনন্দ করতে জানে বিয়ের অনুষ্ঠান না পারলে হয়তো জানাই যে হতো না। ওরা রেডি হয়ে আসতেই জ্যোতি আরিশের কাছে একটু ঘিসে ফিসফিসিয়ে বলল, আপনি যে চলে এলেন অভিনয় করতে, জামাইয়ের অভিনয় পারবেন? জানি না। জ্যোতি আরিশের মুখে জানি না শুনে নিঃশ্বাস ছেড়ে আয়ানের আনা তখনকার একটা লুঙ্গি এনে ওর হাতে দিয়ে বলল, নিন এটা পরুন আর শার্টটা খুলুন। কেন? এটা জামাই পরা থাকবে। আমি পারবো না। তাহলে আমি আপনার বউ হব না? বউ তোকে আমারই হতে হবে। তাহলে লুঙ্গি পরেন, শার্টটা খুলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে জ্যোতি লুঙ্গিটা নিজেই আরিশকে কোনো রকম পরিয়ে গায়ে শার্টটা টেনে খুলে ভিতরে শ্যান্টু গেঞ্জি টেনে টুনে ছিঁড়ে দম নিয়ে বলল, এইবার পারফেক্ট। জ্যোতি আরিশের নতুন গেঞ্জিটা ছিঁড়ে ফেলতে আরিশ রাগী চোখে তাকিয়ে দাঁতের ওপর দাঁত চেপে বলল, এটা কি করলি? জ্যোতি একটু বেশি আবেগী হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলায় সানজিদা খানের কথায় ও আরিশের এমন ডিপলি নরম ব্যবহারে। ওর মনেই ছিল না আরিশ কতটা ডেসপারেট, গম্ভীর মানুষ, রাগী মানুষ। সেখানে ও কিনা আরিশের গেঞ্জিটা ছিঁড়ে দিল। জ্যোতিকে কাচুমাচু করতে দেখে আরিশ বিরক্তির নিঃশ্বাস ফেলে ওর হাতটা টেনে কাছে এনে বলল, একদম ঢং করবি না, বিরক্ত লাগে আমার। ততক্ষণে ফারি মাতব্বর চাচা নাটকটা প্লে করে আরিশকে তাড়া দিয়ে বলল, ভাই শুরু হয়ে গেছে। ব্যাস কথার তালে তালে তাল মিলিয়ে সবগুলো অভিনয় শুরু করলো। আপনি চাইতেন মাতবর চাচা? চুপ কইরা বন। আপনি চাইতেন না মাতবর চাচা? আর ওদের অভিনয়তে গড়াগড়ি করে হাসতে শুরু করলো বড়রা সবাই। শেষ পর্যায়ে এসে যখন ফারি লুঙ্গি জাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আর তুই শালাই মানুষ খারাপ, লাঠির বাড়ির খা। এই বলে সবাই আরিশের পিঠে মারতে শুরু করলো। জ্যোতি দৌড়ে এসে কান্নার অভিনয় করে ফারির হাত ধরে বলল, মারবেন না, মারবেন না মাতবর গো, ও মাতবর মারবেন না মোর স্বামীরে। শোনেন মাতবর গো, আমাগরে মাফ কইরা দেন। বলে নিচ থেকে আরিশকে তুলে বাড়ি চলো বলে যেতে নিলে আরিশ সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্বে ফিরে এসে স্টেজে বসেই জ্যোতিকে কোলে তুলে সবার উদ্দেশ্যে একটু চেঁচিয়ে বলল, দুনিয়া একদিক, বউ একদিক। বউয়ের খুশির জন্য মাঝে মাঝে নিজের খরচ ছেড়ে এমনটা হওয়া যায়, কারণ সবার ঊর্ধ্বে বউ। তাই আমি আমার মৌকে নিয়ে গেলাম। বলে কারো দিকে না তাকিয়ে রাফ পায়ে হেঁটে ভিতরে চলে গেল। বিয়ে বাড়ি বলতে কথা, চারিদিকে ব্যস্ততায় পার হচ্ছে সবার। কিছুক্ষণ বাদে গাড়ি ছেড়ে দিবে হলুদ ডালা নিয়ে ছেলেদের বাড়ি যাওয়ার জন্য। এখনও তত্ত্বগুলো সম্পূর্ণ সাজানো হয়নি। ইভাকে মাত্র হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে। ওখান একটু লেট হওয়ার কারণে এখানে ডালা সাজাতে এই দেরি হওয়া। এখন তাদের অভিনয় শেষ হতে আরিশ জ্যোতিকে স্টেজে থেকে সোজা রুমে নিয়ে গিয়ে আসে।
যদিও জুথি বারবার বোনের গায়ে হলুদ দেওয়ার জন্য নিচে নামতে চাইছিল, কিন্তু আরিশ তাকে ওখানে যেতে দেয়নি। এই বলে জুথি মুখ চোখ ছোট ছোট করে ঢোক গেলার মতো কয়েকবার গিলে মুখটা দুঃখী ভাব করে বলল, এমন করছেন কেন? একটু যাই না। আপুর জন্য 4 ফ্লেভারের কেক আনানো হয়েছে। আমাকে রেখে ওরা সব খেয়ে ফেলবে। প্লিজ যেতে দেন। মৌ, কানে কাছে ঘ্যান ঘ্যান করিস না তো, ভালো লাগছে না। বিরক্তি ভঙ্গিমা নিয়ে। কেক। আরিশ জুথির ইনোসেন্ট চেহারা দেখে হুট করে ওর হাত টেনে বিছানায় ফেলে ওর ওপর ভর করে ফিসফিস করে বলল, 4 ফ্লেভার নয়, যত ফ্লেভারের কেক খেতে চাস খাওয়াবো, কিন্তু এর বিনিময়ে আমায় কি দিবি? জুথি চুপ করে আছে দেখে আরিশ ঝুঁকে ওর ঠোঁটে চুমু খেতে খেতে নেশা জড়ানো কণ্ঠে বলল, আমার প্রাইভেসি চাই মৌ, কেন বুঝিস না এটা? কাম সারছে। তাই কোনো রকম আরিশকে ঠেলে সরাতে চেয়ে তুতলিয়ে বলল, আপনাকে তো বলেছিলাম আমার সময় চাই। আপনার জন্য সারপ্রাইজ আছে। ওর আর কথা শেষ করা হলো না, তার আগেই তোকে থামতে হলো আরিশের কাণ্ডে। কারণ আরিশ জুথির গলায় মুখ ডুবিয়ে গভীর চুম্বন করতে জুথির সমস্ত সত্তা কেঁপে উঠল, সাথে ওর ভারী নিঃশ্বাস তো আছেই। আরিশের ঘনিষ্ঠতা বাড়ায় জুথি বিছানার চাদর খামচে ধরল। দুজনার সেমিস্ট্রি এতটাই কাছাকাছি মনে হচ্ছে এভাবে আর কিছু মুহূর্ত থাকলে দুজনই কন্ট্রোল হারাবে। হলেও তাই। আরিশ কন্ট্রোল হারিয়ে শার্টের প্রথম দুটো বোতাম খুলতেই দরজায় করাঘাতের শব্দে দুজনেই হুঁশে আসে। জুথি হুঁশ ফিরতেই কি হতে যাচ্ছিল মনে আসতেই লজ্জায় দু চোখ মুখে হাত চেপে ধরে ঠোঁট কামড়ে ধরল। ততক্ষণে আরিশও জুথির দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বিরক্ত হয়ে উঠে বসে দাঁতে দাঁত চেপে দরজার দিকে তাকিয়ে বলল, আসার আর টাইম পেল না। যে সময়টায় বইয়ের কাছে একটু টাইম স্পেন্ড করতে যাই, তখনই বাগড়া দিতে আসে। ততক্ষণে আবারও দরজায় করাঘাতের শব্দে জুথি মুখটা ছোট করে একবার আরিশের দিকে তাকিয়ে ছোট ছোট পায়ে দরজাটা খুলে দিতেই দেখে রোদ দাঁড়িয়ে আছে। রোদকে দেখে জুথি কিছু বলতে নিবে তার আগেই রোদ বলল, বড় আম্মু তোমাদের এখনই নিচে ডাকছে, তত্ত্ব নিয়ে যেতে হবে। এই বলে ওদের কোনো কথা না শুনেই রোদ দ্রুত পায়ে হেঁটে চলে যায়। রোদকে চলে যেতে দেখে জুথি ঘুরে আরিশকে কিছু বলবে, এবারও কিছু বলার আগে আরিশ বলল, দরজাটা দিয়ে আয়, আমরা কোথাও যাব না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময় পার হয়ে 1 মিনিট হতে আরিশ রাগী চোখে জুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি হলো? কাছে আসতে বললাম না? আজ থেকে আমার সামনে কান্না করা নিষিদ্ধ তোর জন্য। এই চোখের পানি ভবিষ্যতে তোর চোখে যেন আর না দেখি। আরিশ কথাটা শেষ করতেই জুথি ততক্ষণে ঘুরে ওর গলা জড়িয়ে ফুপিয়ে উঠে বলল, কেন আটকে রেখেছেন? আমার যেতে ইচ্ছে করছে তো, প্লিজ যেতে দিন। মৌ, কোনো ছেলেদের সাথে কথা বলবো না। দরকার হয় আপনি আমার সাথে যাবেন। আমি সারাক্ষণ আপনার পায়ে পা মিলিয়ে চলবো। তবুও চলুন না, ওরা সবাই যাবে তো। নিয়ে গেলে কি দিবি? আপনি যা চাইবেন তাই দিব। ভেবে বলছিস? কি আর করার, যার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারে সেখানে একটু নিজের বোনের বিয়ে বাড়িতে যেতে ইচ্ছা পোষণ করেছে, সে নিয়ে যেতে পারবে না? আরিশ গম্ভীর নিঃশ্বাস ফেলে জুথিকে টেনে সামনে এনে ওর চোখে চিকচিক করা পানি মুছে দিয়ে বলল, ঠিক আছে। ওর কথাটা বলতে দেরি, কিন্তু জুথির ওকে জাপটে ধরতে দেরি হলো না। সব তত্ত্ব ডেকোরেট করা হয়ে গেলে ওরা 3টা গাড়ি করে রওনা হলো। গোটা রাস্তা আরিশ জুথির ছোট্ট নরম তুলতুলে হাত দুটো শক্তপোক্ত হাতের মুঠোয় চেপে রাখলো। লং জার্নি শেষ করে ওরা পৌঁছালো খানবাড়ির বিয়ের গেটে। প্রতিটা গাড়ি থেকে কাজের মহল, পাশাপাশি বড়রা যারা এসেছেন নেমে পড়তেই জুথিও নেমে দাঁড়িয়ে আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে হলুদ তত্ত্বগুলোর থেকে একটা ডালা হাতে নিয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চারপাশটা সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। জুথিকে এভাবে না বলে চলে যেতে দেখে আরিশ সেদিক তাকিয়ে হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে মনে মনে আওড়ায়, এর জন্যই এই অবাধ্য বেয়াদব মেয়েকে এখানে আনতে চাইছিলাম না। এই বলে ও সামনে পা বাড়ায়। জুথি নিজ মনে হলুদের ডালাটা হাতে নিয়ে হবুদুল্লা ভাইয়ের বাড়িটা কেমন করে সাজানো হয়েছে দেখার জন্য ভিতরে ঘুরঘুর করে হঠাৎ ঘুরতেই কারোর সাথে ধাক্কায় মাটিতে পড়ে আহাজারি কণ্ঠে লোকটার চেহারা না দেখেই বলল,
আল্লাহ, যে আমাকে ফেলে দিল, আমার স্পেশাল সাজ নষ্ট করলো, আমি তাকে অভিশাপ দিলাম তার টুনটুনিতে যেন বল্লায় কামড় দেয়। তাড়াহুড়োর দরুন মেয়ের বাড়ির লোকেরা এসে পড়েছে শুনে তাদের রিসিভ করবে বলে তাড়াহুড়োই করেই বের হচ্ছিল এই বাড়ির ছোট ছেলে রকি। গেট পর্যন্ত আসতে এমন আপত্তিকর বিষয়ে সেও কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে। তার ভিতরে এমন অভিশাপ শুনে চোখ দুটো বড় বড় করে নিচের দিকে তাকিয়ে বলল, যুধি মাটিতে পড়ে গেছে দেখছে, কিন্তু এই পোলাটা তার হাত পর্যন্ত বাড়াচ্ছে না ওকে সাহায্য করতে। তাই কোনো রকম কোমর চেপে উঠে দাঁড়িয়ে বলল, তো আপনি যে কাজ করেছেন, আপনাকে আর কিভাবে অভিশাপ দিব? আপনি আমার এত সুন্দর সাজ নষ্ট করেছেন। শেষ কথাটুকু বলে নিজের দিকে একবার তাকালো। যুথির এমন কথায় রকি ভ্রুকুচকে ঠ্যাস মেরে বলল, একদম ঠ্যাস মেরে কথা বলবেন না। আঙুল উঁচিয়ে এবার বলে এবার রকির দিকে ভালোভাবে তাকাতেই দেখে আর্মি হেয়ার কাট স্টাইল চুল, লম্বা 5 ফিট 10 ইঞ্চি, দাঁত বের করে হাসা শ্যামগায়ের বর্ণ, সব মিলিয়ে ক্রাশ খাওয়া যায়। কিন্তু যুথি ক্রাশ খেতে চেয়েও খেলো না, কারণ যুথি তো ক্রাশ খাওয়া বারণ। সে তো অন্য কারো আমানত, অন্য কারো বউ। সবচেয়ে বড় কথা, সে তো তার স্বামীকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে। ওর এসব ভাবার মধ্যে আরিশ ওদের দেখেও না দেখার মতো করে যুথিকে ক্রস করে ভিতরে চলে যেতেই যুথি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিকে তাকিয়ে বলল, নিষ্কা শয়তান বেড়া একটা, আপনার জন্য গম্ভীর লোকটা আমার ওপর রাগ করলো মনে হয়। এই বলে ওকে এক প্রকার অ্যাভয়েড করে চলে যেতেই যুথি ভ্যাবাচাকা খেলো। এই লোকটা ওকে এভাবে অ্যাভয়েড করলো। যুথি ফোঁস নিঃশব্দে নিতে নিতে চাপা কণ্ঠে বলল, গাব গাছের গোড়া একটা, তোর বউ মোটা হবে, তুই কোলে নিতে পারবি না, মনে রাখিস। এই বলে সামনের দিকে এগিয়ে আরিশকে খুঁজলো। যুথি চারপাশটা খুঁজতে খুঁজতে তার কানে এলো কিছু কথা। এই যে বেআইন, কেমন আছেন? আপনি আবার কে? আমি রনি, ভাইয়ের মামাতো ভাই সীমান্ত। ভালো। বলে চলে যেতে নিলে সীমান্ত ছেলেটা তার সামনে এসে দাঁত কেলিয়ে বলল, আরে বেআইন, আপনি যান কই? আপনাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল বাসায় জায়গা করা হয়েছে। আপনাদের কোদালের মতো দাঁতগুলো নিয়ে আপনার ওই স্পেশাল জায়গায় গিয়ে বসেন। আমি মরি আমার যারাই এনে আসছে এনার স্পেশাল জায়গা নিয়ে। শেষ কথাটুকু মনে মনে বিড়বিড় করে ভেঙচি কাটলো। সীমান্ত যুথির এতর কথা উপেক্ষা করে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে আসেন তো, আপনাদের জন্য খেলা রেখেছি, সীমান্তর কথায় খেলবেন যুথি কিছু চলেন। বলার জন্য মুখ খুলবে তার আগেই আর এই সীমান্তর পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। তবুও আপনি এখানে কারোর সাথে রাগারাগি। ততক্ষণে আরিশ রক্তাভা চোখ দুটো সীমান্তর দিক থেকে সরিয়ে যুথির দিকে নিক্ষেপ করে ওর গাল চেপে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলল, শুনতে পাওনি? ও তোমার সাথে যাবে না? তাহলে তোমার সাহস? নিষেধ করেছিলাম না এখানে আসতে? কেন এলি বল? আমাকে অশান্তি না দিলে শান্তি লাগে না তোর, তাই না? যুথি আরিশের চাপা চেপে রাখা হাতের মধ্যে থেকে ঠোঁট নাড়িয়ে বলল, এই তো আমি আপনার কাছেই তো আছি, দেখুন। আরিশ যুথির কথায় ওকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল, লাগবে না তোকে আমার। যেই নারী আমার অবাধ্য তাকে আমার চাই না। বলে দপদপ পা ফেলে পাতানো চেয়ারগুলোর কাছে এসে বসে পড়তেই যুথির হাতের ডালাটা হাতে নিয়েই দৌড়ে আরিশের কাছে এসে ওর কোলের ওপর বসে পড়ে মুখটা ছোট করে বলল, কিন্তু আমার তো এই গম্ভীর অপ্রিয় লোকটাকে লাগবে। আরিশ এখনো অন্যদিকে তাকিয়ে চুপ করে হয়ে আছে দেখে যুথি আরিশের কোলে ওভাবে বসেই বলল, এমন করছেন কেন? তাকান না আমার দিকে। আরিশ কোনোভাবেই রেসপন্স করছে না দেখে যুথির ঢালা রাখার জন্য আশেপাশে তাকাতেই দেখে ফারি সামনের দিকে হেঁটে যাচ্ছে। ওর পাশ ঘেঁষে লুসিয়ানো আসছে। ওদেরকে আসতে দেখে যুথি আরিশের উরুর ওপর থেকে উঠে ওদের সামনে গিয়ে ফারির হাতে ঢালাটা দিয়ে বলল, ফারু, এটা ধর। এতটুকু বলে ওদের কথা না শুনে আবারও গিয়ে আরিশের কোলে বসে ওর গলা জড়িয়ে আহ্লাদি কণ্ঠে বলল, তাকান না আমার দিকে, এমন করছেন কেন?
এই বলে আরিশের গালে টুপ করে চুমু খেতে আরিশ বাঁকা চোখে একবার তার মৌয়ের দিকে তাকাতে দেখে কেমন লাজুক হয়ে নিচের দিকে তাকিয়ে আছে। এটা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির বাঁ পাশে পেটের শাড়ির ভেদ করে এক হাত নরম তুলতুলে পেটের উপর রেখে অন্য হাত দিয়ে শাড়ির ওপর থেকে রেখে বাচ্চাদের মতো করে ওকে নিজের সাথে আবদ্ধ করে মনে মনে বলল, বোকা মৌ বোকা, এইভাবে নিজেকে আমার কাছে প্রেজেন্ট করিস? কোনোভাবেই তোর উপর রাগ করে থাকা যায় না। এই বলে জ্যোতির পিঠে মুখ ঠেকিয়ে সামনের দিকে তাকালে ওদের এতক্ষণের কাণ্ড সরু চোখে তাকিয়ে সীমান্ত সবটাই পর্যবেক্ষণ করলো। তখন আরিশের হঠাৎ এভাবে গর্জে কথা বলায় উত্তরে আর কিছু বলার সাহস দেখালো না। তবে দুজনকে এভাবে চিপকে থাকতে দেখে ভ্রুকুচকে দুপা সামনে গিয়ে ফারির কাছে এসে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা বেআইন, ওরা তো সম্পর্কে ভাই বোন, তাই না? ফারি সীমান্তর কথায় ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে আরিশ জ্যোতিকে দেখে মুচকি হেসে বলল, না বেয়াই, আপনার ভুল হচ্ছে। ওরা ভাই বোন নয়, স্বামী স্ত্রী। ফারির মুখে স্বামী স্ত্রী শুনে সীমান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল, কি কিন্তু এর বড় আপার তো এখনো বিয়ে হয়নি, তাহলে এর কি করে? সীমান্তকে এভাবে চমকাতে দেখে ফারি আরেকটু চমকানোর জন্য মুখ টিপে বলল, ওদের আরো 7 বছর আগে বিয়ে হয়ে গেছে। সীমান্ত ছ্যাঁকা খাওয়ার মতো ফারির দিকে তাকাতে দেখে সামনে আরেক পরি দাঁড়িয়ে, তাই জ্যোতির প্রতি আকর্ষণ সরিয়ে ফারির দিকে তাকিয়ে বলল, আশা করি আপনি বিবাহিত না? ওর উত্তরে ফারি কিছু বলবে তার আগে লুসিয়ান ফারির কাঁধে হাত রেখে দৃষ্টি স্থির করে বলল, You are also married. If you have anything to say, please tell me. I am her husband. লুসিয়ানের কথায় ফারি ওর দিকে তাকাতে দেখে লুসিয়ান জেলাসি নিয়ে সীমান্তর নামের ছেলেটার দিকে তাকিয়ে আছে। তবে স্বামী বলায় কিছু না বলে শুধু মুচকি হাসলো। এদিকে পরপর সবাই বিবাহিত শুনে সীমান্ত বুকে হাত রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, দিল তো পাগল হ্যায়, ব্যাঙে খান খান হ্যায়, সব বিয়েটা কেন আমার সামনে ঘুরে? চারিদিকে সূর্যের কিরণ ছড়িয়ে রৌদ্রের মধু আলো এসে রুমে মাখো হয়ে ছড়িয়ে গেছে। এখনো পাতলা কম্বল মুড়িয়ে শুয়ে আছে জ্যোতি। সকাল প্রায় 8:22 ঘরে এখনো ওঠার নাম নেই। সে যে ঘুমিয়ে আছে এমনটাও নয়, সে জেগে জেগে শুয়ে আছে সেই 22 মিনিট ধরে। গতকাল ওদের ওখান থেকে ফিরতে প্রায় 12টা বেজে গিয়েছিল। সেই এসে ক্লান্ত শরীর নিয়ে জ্যোতি আরিশের রুমে আজ আর না এসে নিজের রুমে শুয়ে পড়েছিল। কারণ এই লোকটার কাছে শুলে তাকে জড়িয়ে ধরতে হবে, তার কোলবালিশ হতে হবে, তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে, তাকে চুমু খেতে হবে, যা ওর এই শরীরে এখন একটু সম্ভব না। তাই সরল মনে নিজের রুমে ঘুমাবে ভেবে লাইট নিভিয়ে দিতেই আরিশ তৎক্ষণে ওর রুমে এসে জ্যোতিকে কিছু বুঝতে না দিয়েই দপ করে ওকে নিয়ে শুয়ে পড়তেই জ্যোতি ছাড়া পেতে চেয়ে বলল, আমি অনেক ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দয়া করে আজ এভাবে জাপটে ধরবেন না। কে শুনে কার কথা? আরিশ নিজের আউট মতো করে ওকে প্রতিদিনের ন্যায় জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলল, মৌ, ঘুমাবো আমি, একদম ডিস্টার্ব করবি না। এভাবে কষ্ট হচ্ছে তো। অভ্যাস করে নে, হাজার কষ্টের মাঝেও তোকে আমাদের মতো থাকতে হবে। ঢং করিস না, ওঠ, আমি ফ্রেশ হব। জ্যোতির হাত দুটো আরিশের দিকে বাড়িয়ে দিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, নিয়ে যান। পারবো না। ঠিক আছে, নিতে হবে না। এই বলে জেদ ধরে ওপাশে কাত হয়ে শুয়ে পড়তেই আরিশ বিরক্ত হয়ে বলল, মৌ, আমাকে বের হতে হবে, এখন মেজাজ গরম করাবি না। জ্যোতিকে চুপচাপ অন্য পাশ ফিরে থাকতে দেখে আরিশ রাগে নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল, অবাধ্য নারী, সব সময় নাকামি করবে। বলে দপদপ পা ফেলে নিচের রুমের দিকে চলে যায়। আরিশ চলে যেতে ওর উপস্থিতি টের না পেয়ে জ্যোতি অভিমানের পাল্লাটা ভারী করে ওভাবে কম্বলটা শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে শুয়ে রইল। জেদের রেশ ধরে 22 মিনিট পার হতে তখনও জ্যোতি একইভাবে শুয়ে। জ্যোতি মুখ ফুলিয়ে থাকায় এক সময় অনুভব করে ওর কানের কাছে কেউ ঝুঁকে। ওর একটুকু অনুভব করার মধ্যে আরিশ ওর শরীর থেকে হুট করে কম্বলটা সরিয়ে ওকে একটানে কোলে তুলে ওয়াশরুমের দিকে যেতে জ্যোতি বলল, নামান, যাব না আমি আপনার সাথে। আরিশও ওর মতো করে ওকে নিয়ে ওয়াশরুমের আয়নার সামনে বসিয়ে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল, দাঁত বের কর।
শয়তান বেড়া লাগবে না আপনার আদিক্ষেতা ও। ততক্ষণে আরিশ শক্ত হাতে জুথির গাল চেপে ফোঁসফোঁস করে বলল, এই তোর নাটক দেখতে এসেছি আমি। বিগত দিন ধরে দেখছি সাহস বেড়ে গেছে, তাই না? কিছু বলছি না তাই বলে যে বলবো না এটা ভাবিস না। নেক্সট আমার সামনে ফটর ফটর করে কথা বলার সাহস দেখালে মুখ থাপ্পড়ে লাল করে দিব। আরিশকে রেগে যেতে দেখে জুথি মাথাটা নিচু করতেই আরিশ আবারও মুখটা জাগিয়ে বলল, থাপ্পড় খেতে না চাইলে দাঁত বের কর। আরিশ কথাটা বলতে দেরি জুথি করতে দেরি হলো না। জুথি দাঁত বের করে দিতে আরিশ ওর দাঁতগুলো নিজ হাতে মেজে দিয়ে একই ব্রাশ দিয়ে ওর দাঁত মেজে আবারও জুথিকে মেজে দিল। এভাবে দুজনার পরপর ব্রাশ করা হয়ে গেলে জুথি আয়নার সামনে মুখটা তুলে বলে উঠল, আরিশ ভাই আপনার বেডি তো অনেক সুন্দর, একটা চুমু খাই। আবার জিগায়। দুজনে দুষ্টু মিষ্টি খুনসুটি শেষ করে একসাথে বেরিয়ে আসে। জুথি তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে যেতে দেখে আরিশের মুখের ভঙ্গিমা কেমন করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছে। সেটা সে ওয়াশরুমে থাকতেই আজ করেছিল। কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল, রুমে গেল, ওখান থেকে ফেরত আসার পর হঠাৎ এমন লাগছে কেন কে জানে। জুথি আর চোখে আরিশকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, মনে আছে সেদিন কি বলেছিলাম? আরিশ সাদা রঙের কাজ করা পাঞ্জাবিটা গায়ে জড়াতে জড়াতে বলল, কি? আজ সন্ধ্যার পর চিলেকোঠার ঘরে চলে আসবেন, সারপ্রাইজ আছে। ততক্ষণে আরিশ ফুল রেডি হয়ে আয়নার সামনে চুল ঠিক করে জুথির দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আমি বেরোবো, ফিরতে লেট হবে, কখন ফিরবো জানি না, তবে আনুমানিক রাত 8টা-9টা বাজবে। শোন, ইভুর মেহেদি অনুষ্ঠান, রনি ভাইয়ের বাড়ির লোকেরা আসবে, খবরদার সেখানে তুই ভুলেও যাবি না। কোনো ছেলের সাথে কথা বলবি না, রাদিফ ওর ধারের কাছে ঘিসবি না। যা বললাম এর ব্যতীত আমার নজর কিংবা কানে আসলে তোর জন্য ভালো হবে না। জুথি আরিশের কথার মুহূর্তেই মন খারাপ করে মাথাটা নিচু করে ওপর নিচ করলো, যার মানে সে তার এই কথার অবাধ্য হবে না। আরিশ জুথির মাথা নাড়ানো দেখে কিছু বলল না, কারণ এই মেয়ে তার অবাধ্য নারী। এখন বলেছে করবে না, একটু পর সে সেটাই করবে ভেবে জুথির অগোছালো সামনে আসা চুলগুলো আলতো হাতে পিছনে সরিয়ে বলল, মনে থাকে যেন, কথার নজর যেন না হয়। কড়া কণ্ঠে কথাটা বলে জুথির কপালে চুমু খেয়ে নাকে গালে কানে পরপর চুমু খেয়ে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি গেলাম। এই বলে দরজা পর্যন্ত আসতেই আরিশ ঘুরে আর একবার জুথির দিকে তাকাতেই ওর চুপসে যাওয়া ঠোঁটের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে আবারও ফিরে এসে জুথির ঠোঁটে চুমু খেয়ে আর কিছু না বলে রাফ পায়ে হেঁটে বেরিয়ে আসে। আরিশ চলে যেতে জুথিও নিঃশ্বাস ফেলে মনমরা হয়ে চুলগুলো আছড়ে বেনুনি করে নিল। মন খারাপ করে কি লাভ, এই লোক বাসায় থাকে কতক্ষণ? সেই দেশে ফেরার পর থেকে রাজনীতি নিয়ে সারাদিন পড়ে থাকে। সেখানে বাসায় বড় জোর সময় দেয় 3 থেকে 4 ঘন্টা। এমন দিন আছে সকাল 7টায় চলে যায়, রাত 10টা কিংবা 11টায় বাড়ি ফিরে। জুথির এ নিয়ে এখন আর মন খারাপ হয় না, লোকটা তাকে যতটুকু সময় দেয় এতেই হলো। জুথি মন খারাপ করে না তো বলল, আদৌ কি এটা সত্যি? না, একদমই না। নারী তার ভালোবাসার মানুষটার কাছে থাকার জন্য, তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, তাকে আঁকড়ে থাকার জন্য সব রকম বাহানা খোঁজে। সেখানে জুথি সে তো তার আরিশ ভাইকে ভীষণ ভালোবাসে। খানবাড়িতে এত মানুষের সকালে নাস্তা রেডি করে কর্ত্রীরা বেশ ক্লান্ত। যদিও ওনারা রান্না করেনি, লোক দিয়ে করানো, তবুও নিজেদের একটা ঘুচঘাচের ব্যাপার তো আছেই। ওনারা মেয়ে মহিলাদের জন্য খাবারগুলো ভিতরে আনিয়ে পুরুষদের বাহিরে ডেকোরেট করা খাবার জায়গায় যেতে বললেন। খাবার টেবিলে বেড়ে সবাইকে ডাকতে সেখানে ফারি, সুচি, তানিশা বাদে সবাই এসে পড়ল। সুচি ফারির না আসার কারণ তানিশা, সে সেই সকাল থেকে পেটে ব্যথায় কাতরাচ্ছে, সাথে কোমর ব্যথা তো আছেই। এটা তার প্রতি মাসে নির্ধারিত ব্যথা, তবে এবার যেন তারিখের আগ বাড়িয়ে হয়ে গেছে। তাই এসব কিছুর প্রিপারেশন নিয়ে সে এই বাড়িতে আসেনি। এখন জুথির কাছেও যেতে পারছে না আরিশ ভাইয়া ওর কাছে বলে, তাই আপাতত ফারির থেকে সামলে নিয়েছে। সব কিছু ম্যানেজ হলেও ধীরে ধীরে পেটে ব্যথা, কোমর যন্ত্রণা বাড়ছে। আর ওকে এভাবে ফেলে ওরা দুজন যেতেও পারছে না, তাই একসাথে বসে ফাঁকফুঁক গল্প করছে আর তানিশা শুয়ে শুয়ে তা শুনছে। হঠাৎ ওদের গল্প করার মধ্যে আয়ান ফারির রুমে এসে তানিশাকে
গুজদি হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রুকুচকে বলল, কি হয়েছে তোমার? চোখ মুখ কেমন লাগছে কেন? আয়ানকে এই রুমে আসতে দেখে ফারিসুচি আস্তে করে উঠে সেখান থেকে বিনা বাক্যে খাবার টেবিলে খেতে চলে যায়। ওরা চলে যেতে আয়ান দরজাটা চাপিয়ে তানিশার কাছে এসে ওর মাথায় হাত রেখে স্লো ভয়েসে বলল, কি হয়েছে? শরীর অসুস্থ লাগছে? তানিশা সে আয়ানের গলা পেয়ে সেই তখন থেকে মুখটা ওড়নার মধ্যে লুকিয়ে নিশ্চুপ হয়ে আছে। আয়ান যে তাকে কিছু জিজ্ঞেস করেছে সেদিক তার কোনো খেয়ালই নেই। তানিশাকে এভাবে নিজেকে আড়াল করতে দেখে আয়ান ওর মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে বলল, কিছু জিজ্ঞেস করছি তো। আরে বাবা, এইভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে বলো আমাকে। সমস্যা আপনি। মানে? আয়ান কথাটা শেষ করতে না করতে ওর ফোন আসে। ফোনটা হাতে নিতেই দেখে জরুরি কল, তাই দ্রুত ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলল, আয়ান, আপনি একটু জলদি ক্লাবে আসুন। এখানে আপনার ভাইকে সামলানো যাচ্ছে না। ইতিমধ্যে উনি 7 জনকে মেরে দিয়েছেন। কি বলছেন আরিশ ভাই? এতটুকু বলে আয়ান ফোনটা কেটে তানিশাকে বাই বলে দ্রুত পায়ে হেঁটে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। আয়ান লোকেশন অনুযায়ী ক্লাবে পৌঁছে যেতে গিয়ে দেখে আরিশ তখনও সবার উপর চিৎকার চেঁচামেচি করছে। আরিশকে এভাবে রাগে বোধশূন্য হতে দেখে আয়ান ওর কাছে গিয়ে ওকে ঢেলে একপাশে এনে ওকে শান্ত করার জন্য বলল, আরিশ ভাই, এত রেগে আছো কেন? প্লিজ মাথাটা ঠান্ডা করো। ওদের সাহস হয় কি করে গরিবকে দেওয়া টাকা মেরে দেয়া, তাদের সাথে দুর্ব্যবহার করার, জোরপূর্বক তাদের ঘর থেকে মেয়েদের তুলে আনার। তাই বলে তুমি 7 জনকে মারবে? ওরা আবার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা টানছে, সেখানে আমি ওদের বাঁচিয়ে রাখবো? আর ওই আমান, ওকে বলেছিলাম আমার সাথে টক্কর দিতে না। ওকে ওকে তো আমি। শোনো ভাই, মাথা গরম করো না। আমি আছি তো তোমার সাথে। কি হয়েছে জেনে সবটার সামলে দিচ্ছি। আরিশ আয়ানের কথায় শান্ত হলেও রাগটাকে যেন ঠান্ডা করতে পারল না। ঘন ঘন শ্বাস টেনে রক্ত আভা চোখ নিয়ে লোকগুলোর দিকে তাকানো, তখনও তাকিয়ে। আয়ান লোকগুলোর সাথে কথা বলে যতটুকু বোঝার বুঝে লাশগুলোকে সরিয়ে ফেলে ওনাদের চলে যেতে বলে আরিশের কাছে এসে বলল, ভাইয়া, মাথা ঠান্ডা করো। আমরা নিজেরাই যাব ওখানে, ওনাদের কি কি সমস্যার সমাধান করব। খানমহল জুড়ে আনন্দের হইচই। বিকাল হতে সেটা যেন একটু বেশি মনে হচ্ছে। রাত্র হলে মেয়ের হাতে মেহেদি দেওয়া হবে, তাই ছোট বড় যারা আছে এখন তারা মেহেদি দিয়ে রাখছে। আর নয়তো রাতের সময় হবে না, পরশু বিয়ে। সবার মুখে এক কথা, যার হাতের মেহেদি বেশি গাঢ় হবে তার জামাই ভবিষ্যতে তাকে তত বেশি ভালোবাসবে। যদিও এসব আজগুবে কথা, তবুও লোকচারে যেন রীতিটাই সরছে না। সবাই একে একে মেহেদি পূর্ণ করতে লুসিয়ান ওদের কাছে এসে সবার হাতে মেহেদি দেখতে দেখতে বলল, এখানে দুজনের হাতেই সবচেয়ে মেহেদি সুন্দর হবে। এক আমার বউ, 2 ভাইয়ের বউ। লুসিয়ানের এমন বিখ্যাত বাংলায় যুথি লুসিয়ানের দিক তাকিয়ে বলল, আপনি তো বিয়ে করেননি, তাহলে আপনার বউ এলো কোথা থেকে? কেন? ওই তো আমার বউ। ফারির দিকে আঙুল উঁচিয়ে লুসিয়ানের দেখানো অনুযায়ী যুথি সেদিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, শুধু বলেছিলাম ফারির বিদেশি ছেলে পছন্দ, আর আপনি ওকেই বেছে নিলেন। The one who is meant for you will come to you naturally. এটা ঠিক। সময়টা প্রায় সন্ধ্যা। কিছুক্ষণ বাদে ওনারা মেহেদি ডালা নিয়ে চলে আসবেন। ওনাদের আপ্যায়নের ব্যবস্থায় ট্রে জুড়ে খাবার তৈরি করছেন সাজিদা খান, পাশাপাশি ওনার বাকি জায়রা। এদিকে ওনারা এসবের ব্যস্ত থাকলেও জুথি, ফারি, তানিশা, সূচি মিলে চিলেকোঠার ঘরটা মন মতো সাজাচ্ছে। আর জুথি এক বিশ্বযুদ্ধ করবে বলে কথা। আরিশকে তার মনের কথা জানাবে, তাদের সুন্দর একটা সংসার হবে, তাদের ভালোবাসা হবে। এটা কি কম বড় কথা? না, একদমই না। ওদের রুম সাজাতে সাজাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছে। পুরো রুম সাজিয়ে ওরা 3 জন ক্লান্ত হয়ে বিছানায় ধপ করে বসে ফারি বলল, আমরা রুম সাজাতে তো হেল্প করলাম। এবার তুই কোনো গন্ডগোল করিস না, আর সবকিছু ভালোভাবে হয়ে গেলে আমাদের একটা ট্রিট দিস। ইস, কত ভালোবাসা। তানিশা খুঁচিয়ে বলল। তানিশাকে খুঁচিয়ে কথা বলতে দেখে জুথি বলল,
দাঁড়া, আয়ান ভাইকে বলল তোরও স্বামীর ভালোবাসা চাই। এই একদম না, তোর ওই খবিশ ভাইয়ের ভালোবাসা আমার চাই না। হ, দেখা যাবে। ওরা জ্যোতির হাতে হাতে সবকিছু সাহায্য করে যে যার মতো নিচে চলে গেছে। জ্যোতিও সব গোছগাছ করে নিচে আসতেই রাফিদের ডাকে পিছন ঘুরে তাকায়। জ্যোতি, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। অনেকবার সুযোগ করে তোমার সাথে কথা বলার ট্রাই করেছি, কিন্তু পারিনি। তুমি কি আমার কথা শুনবে? জ্যোতি রাফিদের চোখের দিকে তাকিয়ে ওর অসহায়তা দেখে বলল, হ্যাঁ শুনছি, বলো।